গল্পের শুরুতেই আমাদেরকে এই গল্পের কিউট ফিমেল লিডকে দেখানো হয়। নাম ছিল নাই। নাই অনলাইন সেলিং শুরু হওয়ার 1 মিনিট আগে ওর ল্যাপটপ ঠিক করে নিয়েছিল, আর ও চাচ্ছিল সময় মতো সব কিছু অন্য কেউ নেওয়ার আগে ও নিয়ে নেবে, যেগুলো ওর ভালো লাগবে। আর যার কারণে একদম পুরো প্রস্তুতি নিয়ে বসে পড়েছিল আর অপেক্ষা করছিল কখন এই 1 মিনিট শেষ হবে। কিন্তু এর আগে হঠাৎ করে ওর ফোনে একটি কল এসেছিল, আর এই কলটির কারণে ওর সব আশার ভিতরে একদম পানি পড়ে গিয়েছিল, কারণ এই কলটি আবার ওর কোম্পানির বসের ছিল। এখন যদি বসের কল অ্যাটেন্ড না করে এরকম ভাবে ও যদি ল্যাপটপ চালাতে থাকে, তাহলে পরের দিন তো কোম্পানিতে গিয়ে ওকে অনেক বেশি বকা শুনতে হবে। তাই বাধ্য হয়ে কলটি ধরেছিল, যেখানে বস ওকে বলেছিল তোমাকে আমার ফ্রেন্ডকে নিয়ে আসার জন্য এয়ারপোর্টে যেতে হবে। বসের অর্ডার ফলো না করে এখন যদি ল্যাপটপ নিয়ে বসে থাকে, তাহলে ওরই তো অনেক লস হবে, যার কারণে বাধ্য হয়ে নিজের বাড়ি থেকে বের হতে হয়েছিল এয়ারপোর্টে যাওয়ার জন্য। অন্যদিকে গল্পের মেন লিডকে দেখানো হয়, নাম ছিল ইয়ান। আর ইয়ান অনেকটাই বেশি রুট ছেলে ছিল। ইয়ান সব কিছু পরিপাটি রাখতে পছন্দ করত, আর ও সব মানুষদেরকে ওর নিজের সামনে একদম পরিপাটি দেখতে চাইতো। আর ও নিজের সেক্রেটারি এমন কাউকে বানাতে চাইতো যে ওকে দেখার পরে বুঝতে পারবে ওর এখন কি প্রয়োজন রয়েছে। মানে ও ভাবছিল একজন মানুষকে পুরো রোবটের মতন হতে হবে, যে একসাথে সব দিকে ভালোভাবে খেয়াল রাখতে পারবে। এই সব কিছুর কারণে ইয়ান ওর অনেক অ্যাসিস্ট্যান্টকে বারবার চেঞ্জ করে দিয়েছে, আর নতুন নতুন অনেকেই নিয়ে এসেছিল, কিন্তু কেউ ওর ভালোভাবে খেয়াল রাখতে পারছিল না। এরপরে এদেরকে দেখানো হয় এয়ারপোর্টে, আর যেখান থেকে ওরা এখন একটি মিটিংয়ে যাওয়ার জন্য বের হয়েছিল। যখন সবাই কারের ভিতরে ছিল, তখন আমরা ইয়ানকে দেখতে পাই ইয়ানের মাথা ব্যথা করছিল। এটা নাই অনেক ভালো করে বুঝতে পেরেছিল, তাই ওকে ক্যান্ডি খেতে দিয়েছিল, আর যেটার কারণে তো অনেকটাই অবাক হয়েছিল ইয়ান। এরপরে তারা তাদের বিজনেসের কারণে একটি মিটিংয়ে এসেছিল, আর যেইখানে সবাই জোর করতে থাকে ইয়ানকে ড্রিঙ্ক করার জন্য, কিন্তু ইয়ান ড্রিঙ্ক করতে চাচ্ছিল না। এরপরে নাই এসে ইয়ানকে মেডিসিন দিয়েছিল, সাথে এটাও বলে ডক্টর তোমাকে বলেছে মেডিসিন নেওয়ার পর তুমি ড্রিঙ্ক করবে না, তাই আজ তুমি ওখানে ড্রিঙ্ক করোনি, এই কারণে অনেকটাই ভালো হয়েছে। এই সব কিছুতে ইয়ান আরও বেশি অবাক হয়েছিল যে এই মেয়েটি কিভাবে আমার সম্পর্কে এত কিছু জানতে পারে, কারণ আজকেই তো আমাদের দুজনের প্রথম দেখা হয়েছে। ইয়ান এই বিষয়টি সম্পর্কে জানার জন্য ও নাইকে বলেছিল আমাদের দুজনের কি এর আগেও দেখা হয়েছিল, কারণ তুমি আমার সম্পর্কে অনেক কিছুই জানো, আর আমাদের দুজনের তো আজকেই প্রথম দেখা হয়েছে। আমার কেন জানি মনে হচ্ছে তোমার সাথে আমার অতীতে এর আগেও দেখা হয়েছে। কিন্তু নাই বলে আমাদের অতীতে কখনোই দেখা হয়নি। আর রইল আপনার সম্পর্কে জানা, আমি আপনার সম্পর্কে কোনো কিছুই জানি না, কিন্তু ওখানে আপনাকে দেখার পর আমার মনে হয়েছিল আপনার এইসব কিছুর প্রয়োজন, তাই আপনাকে দিয়েছি। ইয়ান বলে ঠিক আছে, কিন্তু আমি তোমাকে একটি অফার করছি, তুমি চাইলে কিন্তু আমার সেক্রেটারি হতে পারো, আর এর কারণে আমি তোমাকে অনেক ভালো একটি ফ্ল্যাট দেব, দামি একটি কার্ড দেব, আর তোমার স্যালারি অনেক বেশি দেব। কিন্তু নাই মানা করেছিল যে আমি তোমার সেক্রেটারি হতে পারবো না। এরপরও ইয়ান বলে এত তাড়াতাড়ি উত্তর দেওয়ার দরকার নেই, 24 ঘন্টা সময় দিচ্ছি, এরপরে ভেবে আমাকে জানিয়ে দিও। আর ও যখন বাইরে এসেছিল তখন নাই ওর সাথে এসেছিল, আর নাই ওকে মানা করতে চাচ্ছিল, কিন্তু তখনই ওর পাটা স্লিপ কেটে যাওয়ার কারণে ও ইয়ানের ওপরেই পড়ে গিয়েছিল। ইয়ান নাইয়ের লাগানো পারফিউমের স্মেল নেওয়ার পর বলতে থাকে এইটা নেওয়ার পর তো আমার মনে হচ্ছে তোমার সাথে আমার অতীতে দেখা হয়েছিল। নাই বলে এরকম কোনো কিছুই না, আর আমি আপনার সেক্রেটারি একদমই হব না, এটাই বলার জন্য এসেছিলাম। ইয়ান বাড়িতে আসার পর নাই যে কোম্পানিতে জব করে ওই কোম্পানির বসের কাছে ফোন করেছিল, বসকে বলেছিল যে আমি আপনার পুরো কোম্পানিটাই কিনে নেব, আর এর কারণে বসকে অনেক বেশি টাকা দিয়েছিল। সাথে বসকে এটাও বলেছিল এখন আপনার কোম্পানির যতগুলো স্টাফ রয়েছে তারা কেউ রিজাইন করতে পারবে না, আর তাদেরকে ওই কোম্পানিতেই জব করতে হবে। শুধুমাত্র নাইয়ের কারণে ও পুরো একটি কোম্পানি কিনে নিয়েছিল, আর নাইকে নিজের সেক্রেটারি বানাতে চাচ্ছিল, আর জানতে চাচ্ছিল যে ওর সাথে নাইয়ের সম্পর্ক কি হতে পারে। আর পরের দিন কোম্পানিতে সবাই আসার পর জানতে পারে ওদের কোম্পানিতে নতুন বস চলে এসেছে, আর ওই বসটি ছিল ইয়ান। আর ইয়ান এখন বলেছিল যে তুমি আমার সেক্রেটারি হবে, আর মানাও করতে পারবে না, কারণ এখান থেকে তুমি আর রিজাইনও করতে পারবে না। নাইকে বাধ্য হয়ে ওর সেক্রেটারি জবটি করার জন্য রাজি হতে হয়েছিল। এরপরে ইয়ান ওকে বলেছিল তুমি যেহেতু আমার সেক্রেটারি হয়েছো, তাই আজকে আমি তোমাকে প্রথম একটি কাজ দিচ্ছি, আর এইটা হচ্ছে তুমি আমার বাড়িটি অনেক সুন্দরভাবে ক্লিন করে রাখবে। নাইও ওর কাজটাই অনেক ভালোভাবে কমপ্লিট করেছিল, আর যখন রাতে ইয়ান বাড়িতে এসেছিল তখন ও দেখতে পায় নাই অনেক সুন্দরভাবে সব জিনিসগুলো পরিষ্কার করেছে, আর একদম ওর মন মতন করে রেখেছিল, যেটা যেখানে রাখতে ও পছন্দ করতো ওই রকমভাবে সাজিয়ে দিয়েছিল। আর এই সব কিছুর কারণে ওর তো নাইয়ের ওপরে আরও বেশি সন্দেহ হতে শুরু হয়েছিল যে এই মেয়েটি কিভাবে আমার সম্পর্কে এত কিছু জানে। নাইয়ের কাজে অনেক বেশি ইমপ্রেস হয়ে গিয়েছিল, এই কারণে নাইকে বলে আজ থেকে তুমি আমার ডায়েটিংয়ের প্রতিও
খেয়াল রাখবে। আর নায়কেও বাধ্য হয়ে হ্যাঁ বলতে হয়েছিল। সবাই দেখা যায় খারাপ কাজ করার পর বিপদে পড়ে যায়, কিন্তু এখানে নাই তো ভালো একটি কাজ করার কারণে এখনও বিপদে পড়ে গিয়েছে। আর ইয়ান তো ওকে সবসময় অনেকটাই বেশি বিরক্ত করতে শুরু করেছিল। নাই অনেকটাই বিরক্ত হয়ে যাচ্ছিল এইসব কিছু করতে করতে, কিন্তু এরপরও ওর কাছে কোনো কিছু করার ছিল না। এরপরেও নাই বাধ্য হয়ে রিজাইন লেটার পাঠিয়ে দিয়েছিল ইয়ানের কাছে, কিন্তু ইয়ান ওটা অ্যাকসেপ্ট করেছিল না, কারণ কে আর নাইয়ের মতন এত ভালো একটি সেক্রেটারিকে হাতছাড়া করতে চাচ্ছে, তাই মানা করে দিয়েছিল। বাধ্য হয়ে নাই কোম্পানিতে এসেছিল ইয়ানের সাথে দেখা করতে। আর ভিতরে আসার পরই ও ইয়ানকে বলতে থাকে, আমি তোমার এই জবটি করতে একদমই রাজি না, তুমি অন্য কাউকে তোমার সেক্রেটারি বানিয়ে রাখো, আমি আর থাকতে পারবো না, কারণ তোমার মতন একটি ছেলের সাথে কে থাকতে চায়, আমি একদমই থাকতে পারবো না। আসলে ইয়ান তো মনে করেছিল নাই ওকে ভালোবাসে, যার কারণে তো ওর এত সব কিছু জেনে রেখেছিল। বাট এখানে তো নাইয়ের কথাগুলো শোনার পর ওর মনটাই ভেঙে গিয়েছিল যে ও ভুল বুঝেছিল নাই ওকে ভালোবাসে। বেচারা ইয়ান ভুল বুঝে নিয়ে ও তো নাইয়ের জন্য অনেক কিছুই করে ফেলেছে। এরপরে আমরা নাইকে দেখতে পাই ওর নিজের বাড়িতে ওর নিজের সাথে ইয়ানের ছবি দেখছিল। আর এখান থেকে আমরা ফ্ল্যাশব্যাকে একটি কথা জানতে পারি যে আসলে নাই আর ইয়ান তারা দুজনে আগে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ছিল, কিন্তু দুজনের ব্রেকআপ হয়েছে। এখান থেকে আমরা জানতে পারি নাই আর ইয়ান তারা দুজনে একে অপরকে অনেক আগে থেকেই চিনে, কিন্তু ইয়ানের এইসব কথাগুলো মনে নেই কেন, আর ওর সাথে এমন কি হয়েছিল যে ভুলে গিয়েছে তা আমরা পরে জানতে পারবো। আর নাইও ইয়ানকে কোনো কিছু মনে করিয়ে দিচ্ছিল না। ইয়ান তো নাইয়ের রিজাইন লেটার অ্যাকসেপ্ট করেনি, যার কারণে নাই কোম্পানিতে যাওয়াই বন্ধ করে দিয়েছিল। আর ইয়ান ওকে ফোন করে কোম্পানিতে আসতে বললেও ও কোম্পানিতে যাচ্ছিল না। এরপরে নাই এসেছিল একটি অ্যাপার্টমেন্ট দেখার জন্য। আর এখানে ও জানতে পারে যে একটি অ্যাপার্টমেন্টকে অনেকটাই বেশি কম দামে সেল করা হবে, আর এইটা ছিল ইয়ানের, যার কারণে এখন ও এই অ্যাপার্টমেন্টটি নেওয়ার জন্য চাচ্ছিল কিছুদিন ইয়ানের সাথে অ্যাক্টিং করবে। যখন এইটা কম দামে এই ভালো অ্যাপার্টমেন্ট পেয়ে যাবে তখন আবারও ও ইয়ানের কাছ থেকে দূরে চলে যাবে। তাই ওর প্ল্যান অনুযায়ী কাজ করার জন্য চলে গিয়েছিল ইয়ানের কাছে, আর ইয়ানকে সুন্দরভাবে সরি বলেছিল। দেন ইয়ানের জবটি আবারও অ্যাকসেপ্ট করেছিল। আর ইয়ান সত্যিটা না জেনে অনেক বেশি খুশি হয়েছিল যে নাই আবারও ওর কাছে ফিরে এসেছে। কিন্তু যেহেতু নাই অনেকদিন ওর সাথে কোনো যোগাযোগ করেনি, তাই ও নাইকে এখন অনেক বেশি বিরক্ত করতে শুরু করেছিল। আর নাইকে একের পর এক অর্ডার দিতে শুরু করে, যেই সব কিছু পূরণ করতে গিয়ে নাইয়ের 12টা বেজে যাচ্ছিল। আর ওর অনেক বেশি রাগও হচ্ছিল, মন চাচ্ছিল জবটি ছেড়ে দেবে, কিন্তু ওকে তো এখন কম দামের ভিতরে ওই ভালো অ্যাপার্টমেন্টে নিতে হবে, যার কারণে বাধ্য হয়ে এই সব কিছু সহ্য করে নিচ্ছিল। এরপরে নাই যখন ফ্রি হয়েছিল তখন ওর ফ্রেন্ডের সাথে একটি রেস্টুরেন্টে গিয়েছিল ডিনার করতে, আর এখানে ওদের সাথে এনজয় করছিল। অন্যদিকে ইয়ান যখন এই কথাটি জানতে পেরেছিল ও তো ওদের সাথে ডিনার করার জন্য রেস্টুরেন্টে চলে গিয়েছিল। ডিনার শেষ করার পর নাই এখানে ওর একজন ফ্রেন্ডের সাথে দেখা করে দিয়েছিল ইয়ানকে, আর এই ফ্রেন্ডের নাম ছিল যাও। যখন যাও আর নাই তাদের দুজনকে একসাথে দেখেছিল ইয়ানের অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল আর অনেকটা রেগেও যাচ্ছিল। তাই ইয়ান নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে কোম্পানি থেকে ট্রিপে যাওয়ার কথা বলেছিল, কিন্তু ওখানে যাওয়ার পরেও ইয়ান দেখতে পায় এখানে যাও এসেছে। আর যাওকে দেখার পর ওর রাগ তো আরও 3 গুণ বেড়ে গিয়েছিল। আর এরা যখন এখানে একটি গেম খেলার জন্য প্ল্যান করছিল তখন এদেরকে টিম বানাতে বলেছিল, আর যেখানে নাই বেছে নিয়েছিল যাওকে। ইয়ান এইসব কিছুতে আরও বেশি বিরক্ত হচ্ছিল। ও ভেবেছিল কোথায় এখানে আসার পর একা একা নায়ের সাথে সময় কাটাবে, কিন্তু ওদের দুজনের ভিতরে যাও চলে এসেছে। আর যখন ওরা গেম খেলছিল তখন এখানে ইয়ান তো গেম না খেলে বরং ও সব ফোকাস দিচ্ছিল ওদের দুজনের ওপরে। এরপরে দেখতে পায় নাই সুইমিং পুলে গিয়েছিল, আর যার কারণে ও তখন নাইকে ফলো করতে করতে ওখানে এসেছিল। তারা দুজনে একসাথে এখানে সুইমিং করছিল। এখানে জিজ্ঞাসা করে ইয়ান নাইকে, তুমি আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানো? আমি তো এইটা ভেবে অনেক বেশি চিন্তিত হয়ে যাচ্ছি। পাস্টে আমাদের দুজনের সাথে কি হয়েছিল আমাকে তুমি বলবে। আর এখানে তখন নাই দেখতে পেয়েছিল ইয়ানের গলার ভিতরে একটি রিং। আর ইয়ান যখন এটা লক্ষ্য করেছিল তখন ও জিজ্ঞাসা করে, এমন তো নয় যে এই রিংটি আসলে তোমার? আমি এখন এটা তোমাকে পরিয়ে দিয়ে দেখবো যে এটা সত্যি তোমার কিনা। কিন্তু নাই ওকে এমনটি করতে মানা করছিল, আর নাই ওই রিংটি পরতে চাচ্ছিল না, কিন্তু ইয়ানও জোর করে ওটা ওকে পরিয়ে দিতে চাচ্ছিল। তখনই এখানে যাও আর ইয়ানের ফ্রেন্ড এসেছিল, এখান থেকে নাইকে নিয়ে চলে গিয়েছিল। তারা দুজনে যখন রুমে ছিল তখন বলতে থাকে যাও নাইকে যে ওই ছেলেটি তোমার এক্স বয়ফ্রেন্ড। এখানে বলেছিল নাই এরকম কিছুই না, আসলে ও কাউকেই বলতে চাচ্ছিল না, কারণ বাহিরে যদি আবার কেউ দাঁড়িয়ে থাকে তাহলে তো ওদের সব কথা শুনতে পারবে। অন্যদিকে আমরা দেখতে পাই ইয়ানকে। এখানে ইয়ানের ফ্রেন্ড বলছিল তুমি কি এখনো ওই মেয়েটিকেই খুঁজে বেড়াচ্ছ? আর তুমি কি শিওর যে ওই মেয়েটি নাই হবে? এমন তো হতে পারে যে নাইয়ের সাথে তোমার পাস্টে কখনো দেখা
দেখাই হয়নি, আর তুমি আমাকে একটি চান্স দিয়ে দেখতে পারো। বাট ইয়ান ওকে মানা করেছিল, সাথে এটাও বলে দিয়েছিল আমি শুধুমাত্র ওই মেয়েটিকেই খুঁজে বেড়াচ্ছি যার এই রিংটি। মেয়েটিকে দেখার পর ভালো করেই বোঝা যাচ্ছে মেয়েটি আসলে ইয়ানকে লাইক করে, আর এই কারণে ও ইয়ানকেই পেতে চাচ্ছিল। এরপরে যখন নাই একা দাঁড়িয়েছিল এই সুযোগে ইয়ান ওর কাছে চলে গিয়েছিল আর নিজের কাছে থাকা ওই রিংটি পরিয়ে দিয়েছিল নাইকে। দেখতে পায় এটা তো নাইয়ের হাতে একদম ম্যাচ করে গিয়েছিল, তাই ও নাইকে বলে এখন তুমি আমাকে সত্যিটা বলবে। নাই বলে এরকম কোনো কিছুই না, হতে পারে তুমি যে মেয়েটিকে খুঁজছো ওর আঙ্গুলের সাইজ আর আমার আঙ্গুলের সাইজ একই রকম, তাই এইটা হয়ে গিয়েছে আমার হাতে। আর পাস্টে আমাদের দুজনের ভিতরে কোনো কিছু ছিল না, কারণ আমার তো বয়ফ্রেন্ড রয়েছে। তখন এখানে যাও এসেছিল, ইয়ানকে বলে তুমি আমার গার্লফ্রেন্ডকে এত বেশি বিরক্ত কেন করছো, আজকের পর থেকে আমার গার্লফ্রেন্ডের কাছ থেকে দূরে থেকো। এরপর এখান থেকে নাইকে নিয়ে বাহিরে এসেছিল। দুজনে যখন কারের ভিতরে ছিল তখন তো ওকে নাই থ্যাংক ইউ বলেছিল। যাও বলেছিল চলো আমরা দুজনে কোর্ট ম্যারেজ করে নিই, তাহলে আমরা ইয়ানকে এটা বিশ্বাস করাতে পারবো যে ইয়ানের সাথে তোমার আগে কোনো সম্পর্ক ছিল না। এই সব কিছু যাও মন থেকেই বলছিল, কারণ ও নিজেই নাইকে লাইক করতো। বাট নাই ওকে মানা করে দেয় যে এরকম কোনো কিছু করার দরকার নেই, কারণ নাইয়ের তো এখনো অত বাজে কোনো সময় চলে আসেনি যে ওকে এত বড় একটি ডিসিশন নিতে হবে। এরপরেও যাও পরের দিন কোম্পানিতে নিয়ে এসেছিল নাইকে আর বলছিল আমরা দুজনে ওর সামনে অ্যাক্টিং করব যে আমরা দুজনে কাপল, তাহলে আর ও তোমাকে ডিস্টার্ব করবে না আর অতীতের কোনো কথাও জানতে চাইবে না। এখানে নাই বলছিল তোমাকে এত বেশি অ্যাক্টিংও করতে হবে না, ও আমাকে ডিস্টার্ব করবে না, কারণ ওর কোনো কিছু মনে নেই। কিন্তু এরপরেও যাও ওর প্ল্যানটা কাজে লাগাতে চাচ্ছিল আর ইয়ানের সামনে এসে কথা বলতে থাকে। ইয়ান এইসব কিছুতে অনেকটাই বিরক্ত হয়েছিল, তাই ওদের দুজনকে মনে করিয়ে দেয় যে তোমরা দুজনে এখন কোম্পানিতে রয়েছো আর যেখানে কিনা এইসব কথাবার্তা বলা একদমই অ্যালাউ না। এদের সাথে নায়ের ওপরে অনেক বেশি কাজ চাপিয়ে দিয়েছিল যে এখন তোমাকে এইসব কাজগুলো কমপ্লিট করতে হবে। পরের সিনে ইয়ানকে ইয়ানের বাড়িতে দেখানো হয় আর ও নিজের বাড়িতে আসতে বলেছিল নাইকে, এই কারণে অপেক্ষা করছিল যে কখন নাই ওর বাড়িতে আসবে। কিন্তু নায়ের জায়গায় যখন অন্য কোনো মেয়ে ওর বাড়িতে এসেছিল তখন অনেকটাই অবাক হয়ে যায় আর ওর সব প্ল্যান নষ্ট হয়ে যাচ্ছিল। কিন্তু ও তো আর এত সহজে নিজের প্ল্যান নষ্ট হতে দেবে না, তাই নিজেই তখন চলে এসেছিল নায়ের বাড়িতে নায়ের সাথে দেখা করতে। এরপরে নায়ের সাথে দেখা করার পর নাইকে জিজ্ঞাসা করে যে তুমি কেন আমার বাড়িতে আসোনি, আমি তো তোমাকে যেতে বলেছিলাম। নাই বলে আসলে আমার শরীরটা একটু খারাপ ছিল তাই আমি যেতে পারিনি, আর যার কারণে ইয়ানার ওকে কোনো কিছুই বলেছিল না। এরপরে যখন নাই এখানে ঘুমিয়ে গিয়েছিল ইয়ান নিজেই তখন নায়ের পুরো বাড়িটা সুন্দরভাবে ক্লিন করে দিয়েছিল আর পরে নাই এটা দেখতে পেয়ে অনেক খুশি হয়েছিল আর মনে মনে বলতে থাকে যে ইয়ান আসাতে আমার একটি কাজ অনেক ভালো হয়েছে, এখন আর আমাকে এই পুরো বাড়িটা ক্লিন করতে হবে না। এর পরের দিন নায়ের কোম্পানিতে আসতে অনেকটাই বেশি লেট হয়ে গিয়েছিল আর যখন ও ইয়ানের সাথে দেখা করেছিল তখন ইয়ান ওকে একটি নতুন প্রজেক্টের উপরে কাজ করতে দিয়েছিল আর নাইকে বলেছিল তুমি আমার ক্যামেরাম্যান হবে। আসলে ও সবসময় নাইকে নিজের সাথেই রাখতে চাচ্ছিল যাতে করে নাইয়ের কাছ থেকে আগে কি হয়েছিল এই সব কিছু জেনে নিতে পারে। নাইকেও বাধ্য হয়ে ইয়ানের বাড়িতে আসতে হয়েছিল। ইয়ান এখানে সুইমিং পুলের ভিতরে নেমেছিল আর যেই সব কিছুর ভিডিও করছিল নাই, কিন্তু হঠাৎ করে ফোনটি পানির ভিতরে পড়ে যাওয়ার কারণে নাইকেও ফোনটি নেওয়ার জন্য পানিতে নামতে হয়েছিল। তখন ইয়ান নাইকে নিজের ক্লোজে নিয়েছিল, তারা দুজনে অনেকটাই বেশি ক্লোজে ছিল। নাই ইয়ানের এতটা বেশি ক্লোজে থাকার কারণে ওর হার্টবিট বাড়তে শুরু করেছিল আর ইয়ান এর কারণ জিজ্ঞাসা করে। নাই কোনো কিছু না বলে তাড়াতাড়ি করে এখান থেকে উঠে গিয়েছিল। নাই অনেকটাই বেশি ভয় পেয়ে গিয়েছিল যে যদি ইয়ানের আগের সব কথাগুলো মনে পড়ে যায় তখন ও কি করবে, তাই ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে গিয়েছিল। পরের দিনের সিন দেখানো হয় যখন এরা দুজনেই কোম্পানিতে এসেছিল। নাই তখন লুকিয়ে লুকিয়ে ইয়ানের অনেকগুলো ছবি তুলে নিচ্ছিল আর ইয়ান ওইটা ভালো করে বুঝতে পেরেছিল যে নাই ওর ছবি তুলছে। ইয়ান অনেক খুশি হচ্ছিল যে এই মেয়েটি আমাকে লাইক করে, তাই তো এভাবে লুকিয়ে লুকিয়ে আমার ছবি তুলছে। কিন্তু পরে যখন ও নাইকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কেন এভাবে লুকিয়ে লুকিয়ে আমার ছবি তুলছিলে, এগুলো কি নিজে দেখবে, তখন নাই বলেছিল আসলে আমি আমার ফ্রেন্ডের জন্য এই ছবিগুলো উঠিয়েছিলাম। যেটা শোনার পর ইয়ানের সব স্বপ্ন নষ্ট হয়ে গিয়েছিল, তাই ও তখন রেগে বলতে থাকে তুমি যে এরকম ভাবে লুকিয়ে লুকিয়ে আমার ছবি তুলেছো এতে আমার প্রাইভেসি নষ্ট হয়ে যাবে, তাই তুমি এখন ফোন থেকে সব ছবিগুলো ডিলিট করে দেবে। যদি নাই ওর ছবিগুলো দেখার জন্য তুলতো তাহলে ও রাখতে দিত, কিন্তু যেহেতু অন্য কাউকে দেখাবে তাই এখন ডিলিট করতে বলছিল। যাই হোক এরপরে দেখা যায় কোম্পানিতে নাইয়ের জন্য ইয়ান অনেকগুলো গিফট পাঠিয়েছিল আর সেই সবগুলো গিফট ছিল পিঙ্ক কালারের। তাই তো নাই বিরক্ত হয়েছিল যে কে এতগুলো গিফট পিঙ্ক কালারের পাঠায়।
ইয়ানের এই প্ল্যানটি কাজ করেছিল না, তাই ও আবারও নতুন প্ল্যান বানিয়েছিল। অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দিয়েছিল নায়ের কাছে আর বলেছিল বস আজকে আপনাকে বাইরে নিয়ে যাবে। আর ও এইসব কিছু করে নাইকে ইমপ্রেস করতে চাচ্ছিল। এরপরে রাতের সিন দেখানো হয় যেখানে ও নাইকে অনেক সুন্দর একটি রেস্টুরেন্টে নিয়ে এসেছিল ডিনার করানোর জন্য। আর দুজনে ডিনার করা শেষ হয়ে ওখান থেকে যখন বের হয়েছিল তখন নাইকে অনেক সুন্দর একটি লকেটও গিফট করেছিল আর সাথে এটাও বলেছিল যে তুমি আমাকে তোমার বয়ফ্রেন্ড বানিয়ে নাও। বাট নাই ওকে অ্যাকসেপ্ট করেছিল না। এরপরে তারা দুজনে আবার ওই অ্যাপার্টমেন্টে দেখতে গিয়েছিল। এখানে আসার পর জানতে পারে নাই যে ওকে অ্যাপার্টমেন্টে নিতে গেলে আর একটু বেশি কষ্ট করতে হবে, তাই ও আবারও ইয়ানের সাথে থাকতে শুরু করেছিল। আর নাইয়ের ফ্যামিলিতেও কিছু প্রবলেম হয়েছিল। ইয়ান তখন নাইকে সাহায্য করেছিল, যার কারণে নাই খুশি হয়ে ওকে থ্যাংক ইউ বলেছিল, সাথে ওর অনেক প্রশংসাও করেছিল। এই সব কিছু শোনার পর বলেছিল ইয়ান যে তুমি আমার এতই বেশি প্রশংসা করছো আর জানছো যে আমি এত ভালো একটি ছেলে, তাহলে কেন আমার সাথে ডেট করছো না, কেন তুমি আমার গার্লফ্রেন্ড হতে রাজি হচ্ছ না। এখানে বলেছিল নাই কারণ আমি আমার এক্স বয়ফ্রেন্ডকে এখনও অনেক বেশি ভালোবাসি, ওকে ভুলতে পারিনি। আর এই কথাটি জানার পর বেচারা ইয়ানের মনটাই ভেঙে গিয়েছিল। দেখা যায় পরের দিন থেকে ও ইগনোর করতে শুরু করেছে নাইকে। ইয়ান ওকে এরকমভাবে ইগনোর করেছিল, তাই নাইয়ের কাছেও অনেকটাই বেশি খারাপ লাগছিল। কিছুদিন পর ইয়ান নিজে থেকে ফোন করেছিল নাইয়ের কাছে আর নাইকে বলেছিল আমি আমার একজন ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব আর ওকে আমি গিফট দিতে চাচ্ছি, তাই তুমি আমাকে গিফট কিনতে সাহায্য করবে। পরের দিন ইয়ান নাইকে নিয়ে ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিল। একটু পরে ওর ফ্রেন্ড চলে আসে আর যে কিনা একটি মেয়ে ছিল। ইয়ানের সাথে একটি মেয়েকে দেখার পর নাই অনেকটাই বেশি জেলাস ফিল হচ্ছিল, কিন্তু একটু পরে ও ভালো করেই বুঝতে পারে এই মেয়েটির আসলে এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে আর ইয়ান ওকে নিয়ে এসেছে শুধুমাত্র জেলাস ফিল করানোর জন্য। তাই পরে ইয়ানকে বলছিল তোমার এই প্ল্যান তো কোনো কাজ করলো না আমার উপরে, শুধু শুধু এইসব প্ল্যানগুলো তুমি কেন করছো। ইয়ান ওর এরকম একটি কথা শোনার পর বেচারার মুখটা এখানে পুরো শুকিয়ে গিয়েছিল। যাই হোক, এরপরে ইয়ান আরও একটি প্ল্যান বানিয়েছিল। ও নাইকে ফোন করে নিজের বাড়িতে আসতে বলেছিল যে আমার কিছু প্রবলেম হয়েছে। নাই ওর বাড়িতে আসার পর দেখতে পায় ইয়ান ফ্লোরে পড়ে রয়েছে আর তার পাশে রক্ত ছিল। নাই অনেক ভয় পেয়ে যাচ্ছিল, কিন্তু একটু পরে নাই ভালো করে বুঝতে পারে যে এগুলো ও পাশে সস ফেলে রেখেছে আর ওর কোনো কিছুই হয়নি, শুধুমাত্র অ্যাক্টিং করছিল। তাই নাই ওকে কথা শোনাতে শুরু করে যে এসব ফালতু অ্যাক্টিং করা তুমি কোথা থেকে শিখেছো, আর রেগে ওর বাড়ি থেকে চলে গিয়েছিল। এরপরে তো ইয়ান হঠাৎ করে নাইয়ের সাথে ওর নিজের একটি ছবি পেয়ে গিয়েছিল। এই ছবি দেখার পর ইয়ান শিওর হয়ে গিয়েছিল অতীতে ওদের দুজনের ভিতরে সম্পর্ক ছিল, তাই চলে এসেছিল নাইয়ের বাড়িতে। আর নাইকে তখন এর কারণ জিজ্ঞাসা করে যে তুমি কেন আমাকে সব সত্যি কথা বলে দিচ্ছ না, অতীতে আমাদের দুজনের কি সম্পর্ক ছিল আমি ভালো করেই জানি, কারণ আমি এই ছবিটি পেয়েছি। কিন্তু এরপরও নাই ওকে কোনো কিছুই বলেছিল না আর বলে আমি কোনো কিছুই জানি না। সাথে ও ইয়ানের কোম্পানির জবটাও ছেড়ে দিয়েছিল আর ইয়ানও আগের মতো রুট বস হয়ে গিয়েছিল, এখন সবার সাথে অনেক বেশি রুট ব্যবহার করতো। পরের সিনে নাইকে দেখানো হয় এখন যেহেতু ওর জব ছিল না, তাই অনেক কোম্পানিতে জবের ইন্টারভিউ দিতে যাচ্ছিল, কিন্তু কোথাও ও কোনো জব পাচ্ছিল না, কারণ ইয়ান প্রথম থেকে সব জায়গায় মানা করে দিয়েছিল যেন নাইকে কোনো জব না দেওয়া হয়। নাই এইসব কিছুতে অনেক বেশি হতাশ হয়ে পড়েছিল। এরপরে নাইয়ের বাড়িতে ইয়ান এসেছিল। নাইকে বলে আমি এতদিনে ভালো করে বুঝতে পেরেছি তুমি আমাকে অতীতে কি হয়েছিল এই সব কিছু বলবে না, তাই আমাকে বরং সাহায্য করো, আমার স্মৃতিশক্তি ফিরিয়ে নিয়ে আসতে তুমি আমাকে সাহায্য করতে পারবে, এখন বলো সাহায্য করবে কিনা। আর নাইও ওকে এবার সাহায্য করতে রাজি হয়েছিল। এরপরে নাই ইয়ানকে নিয়ে ওই সব জায়গাগুলোতে ঘুরতে যাচ্ছিল যেই সব জায়গায় ওরা অতীতে একসাথে ঘোরাঘুরি করতো। এমনকি দেখা যায় ইয়ান নাইয়ের ফ্যামিলির সাথে ডিনারও করতে এসেছিল, যেখানে ও বলেছিল আমি নাইয়ের একজন কলিগ। তারা সবাই এখানে ডিনার করেছিল। যখন রাতে বাইরে এসেছিল নাই জিজ্ঞাসা করে ইয়ানকে যে তুমি ভিতরে কেন মিথ্যে কথা বললে, আর তোমার মিথ্যে কথা বলারও কোনো দরকার নেই। তখনই হঠাৎ করে ইয়ান এখানে নাইকে কিস করেছিল আর ও নাইকে বলছিল তুমি আমাকে সত্যি কথাগুলো বলে দাও যে অতীতে কি হয়েছিল। নাইও তখন ওকে সব সত্যি কথা বলতে রাজি হয়েছিল। নাই বলতে থাকে আমাদের দুজনের দেখা হয়েছিল আর আমরা একে অপরকে ভালোবেসে ফেলেছিলাম। তোমার ফ্যামিলি অনেক বেশি রিচ ছিল, কিন্তু আমার ফ্যামিলি রিচ ছিল না, যার কারণে তোমার বাবা চাচ্ছিল না আমি তোমার জীবনে আসি, তাই আমাকে অনেক বেশি টাকা দেওয়ার অফার করেছিল যেন আমি তোমাকে ছেড়ে চলে যাই, কিন্তু একদমই রাজি হয়েছিল না নাই এমনটি করতে। আর একদিন ইয়ান নাইকে নিয়ে একটি রেস্টুরেন্টে এসেছিল আর ও এখানে আসলে নাইকে প্রপোজ করতে চাচ্ছিল। নাই যখন এই কথা জানতে পেরেছিল তখন ইয়ানের বাবাকে বলেছিল আজকে ইয়ান আমাকে প্রপোজ করতে চাচ্ছে আর আপনি কি এখানে আসতে চাচ্ছেন। ইয়ানের বাবা বলেছিল তোমরা কোথায় রয়েছো, আমাকে লোকেশন পাঠাও। আর নাইও তখন ওনাকে লোকেশন পাঠিয়ে দিয়েছিল।
একটু পরে ইয়ান এখানে অনেক সুন্দরভাবে নাইকে প্রপোজ করেছিল আর নাই এটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল। কিন্তু তখনই হঠাৎ করে ইয়ান এখানে অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই ইয়ানকে হসপিটালে নিয়ে এসেছিল। তখন হসপিটালে থাকার সময় ইয়ানের ফোনে ইয়ানের মায়ের মেসেজ এসেছিল। ইয়ানকে বলেছিল তুমি এখন কোথায় রয়েছো আর তোমার বাবা হঠাৎ করে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। উনি কোথাও যেতে নিচ্ছিল, তখনই ওনার এই ভয়াবহ কার অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এইদিকে তো এইসব জানতে পেরে নাই অনেকটাই বেশি কষ্ট পেয়েছিল। আর ও ভাবছিল ইয়ান যখন সুস্থ হওয়ার পর জানতে পারবে আমার কারণে ওর বাবার কার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে আমাকে কখনোই ক্ষমা করে দেবে না। এরই সাথে ডক্টর এসে বলেছিল যে ইয়ানের মেমোরি লস হয়েছে, ওর আগের কোনো কথাই মনে থাকবে না। আর এইসব কিছুর কারণেই নাই ইয়ানকে ছেড়ে চলে গিয়েছিল। এখন যখন সত্যিটা জানতে পেরেছিল ইয়ান, তখন অনেকটাই বেশি হার্ড হয়েছিল আর নাইয়ের ওপর রাগ করে ওখান থেকে বাসায় চলে এসেছিল। এখানেই গল্পটির প্রথম পার্ট শেষ হয়েছিল। আর এখানে এখন দেখার বিষয় হচ্ছে ইয়ান সব সত্যি কথা জানার পর ও কি নিজের বাবার মৃত্যুর জন্য দায়ী করবে নাইকে, নাকি সব ভুলে গিয়ে ও নাইকে নিজের কাছে টেনে নেবে। এই সব কিছু জানতে হলে অবশ্যই তোমাদেরকে এই গল্পের লাস্ট এপিসোডটি দেখতে হবে। আর লাস্ট এপিসোডটি সবার প্রথমে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্ট করে জানিয়ে দাও যে গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে। বেশি বেশি কমেন্ট করো, তাহলে লাস্ট এপিসোড অনেক তাড়াতাড়ি দেখতে পারবে। আল্লাহ হাফেজ।